৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ছাড়া বাকি সকল ছাত্র সংগঠন অংশগ্রহণ করছে এবং ইতিমধ্যে জমে উঠতে শুরু করেছে জাকসু নির্বাচনের অনানুষ্ঠানিক প্রচারণা। খসড়া তালিকায় দেখা গেছে ভিপি পদে জাকসুতে লড়ছেন ২০ জন আর জিএস পদে ১৭ জন শিক্ষার্থী, যা ডাকসুর তুলনায় বেশ কম। এদিকে এখনও অভ্যন্তরীণ কোন্দল কিংবা কৌশলগত কারণে নিজেদের প্যানেল ঘোষণা করতে পারেনি অথবা করেনি ছাত্রদল ও বাম সংগঠনগুলো। তবে প্যানেল ঘোষণা করেছে ছাত্র শিবির ও বাকশাস। ভোটে লড়তে তুলনামূলক কম আগ্রহী মনে হচ্ছে নারী প্রার্থীদেরও। সব মিলিয়ে কোন দিকে জাকসু নির্বাচন? ১১ সেপ্টেম্বরের ভোটে কে হাসবে শেষ হাসি? দর্শকের সব নিয়ে আমাদের আজকের এখন প্রকাশ। আজকের আয়োজনে আমরা চেষ্টা করেছি জাকসুর অন্যতম ৪ জন প্রার্থীকে আনতে। আমরা আলোচনার নাম দিয়েছি জাকসু। আমাদের সাথে আলোচনা করতে আছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরাম প্যানেলের ভিপি প্রার্থী আরিফুজ্জামান উজ্জ্বল। আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের সম্ভাব্য ভিপি প্রার্থী হামিদুল্লাহ সালমান। আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী মোহাম্মদ মাজহারুল ইসলাম এবং আছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু। আপনাদের সবাইকে স্বাগত। দর্শকের পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকবো আমি মাহমুদ রাকিব। আমরা একটু শুরুতেই যেতে চাই ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী হামিদুল্লাহ সালমান, আমার ঠিক ডান পাশেই রয়েছেন। একটু জানতে চাই, আগামীকাল সম্ভবত প্যানেল ঘোষণার শেষ দিন, আজকেও আপিল করার সুযোগ ছিল যারা যারা প্যানেল প্রত্যাহার করেছে বাকি। জানতে চাই, ছাত্রদল এই মুহূর্তে সবচেয়ে বাংলাদেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন, কিন্তু আপনারা এখনো প্যানেল ঘোষণা করতে পারেননি কেন? দেখেন, আপনার যেই বক্তব্যটা বা আপনার যেই কথাটা যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রদল সমর্থিত যে প্যানেলটি, সেটা আপনি বলছেন যে ঘোষণা করতে পারেনি, এই কথার সাথে আমি সরাসরি দ্বিমত পোষণ করছি। আমরা এখন প্যানেল ঘোষণা করিনি। আমাদের প্যানেল কৌশলগত কারণে না, আমরা প্যানেলটি ঘোষণা করিনি এই কারণে যে দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দীর্ঘদিন ধরে গণতন্ত্রের প্রশ্নে একটি সংগ্রাম চালিয়ে যাচ্ছে। সেই সংগ্রাম হচ্ছে আমাদের আপোষহীন সংগ্রাম। আমরা সবসময় চাই গণতন্ত্র ফিরে আসুক, শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত হোক, জাকসুতে তারা তাদের নেতৃত্ব নির্বাচন করুক সরাসরি। তো সেক্ষেত্রে আমাদের দলটি যেহেতু একটি বড় দল, তো একটি বড় দলে অনেক সম্ভাব্য প্রার্থী থাকবে, এটাই স্বাভাবিক। দেখেন, অন্যান্য দলে যেরকম একজন করে প্রার্থী আছে, তারা তাদের প্রার্থীকে বসিয়ে দিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী এবং নেতার সংখ্যা এত বেশি যে আমাদের যে প্যানেলটি করতে যাব, আমরা প্যানেলটি করতে গিয়ে দেখা গেছে একটি পদের এগেনস্টে আমাদের 7 জন 8 জন 10 জন করে যোগ্য প্রার্থী আছে। তো আমাদের যাচাই বাছাই বিবেচনা করতে গিয়ে আমাদের যে সময়টা নেওয়া হচ্ছে এবং বিভিন্ন কৌশলগত কারণে আমরা একটু সময় নিচ্ছি। আমরা ধীরে সুস্থে আমাদের প্যানেলটি দিব এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের তো প্যানেল দেওয়ার সময় এখনও ফুরিয়ে যায়নি। তো আমরা প্যানেল দিব, আমরা সঠিক সময়ে প্যানেল দিব। ছাত্রদলের সাংগঠনিক স্ট্রাকচার অনুযায়ী সাংগঠনিক দায়িত্বপ্রাপ্তরা দীর্ঘদিন তারা ত্যাগ সংগ্রাম করে গিয়েছেন এবং শিক্ষার্থীদের পাশে আছেন। শিক্ষার্থীদের মধ্যে কারা জনপ্রিয় সেই বিষয়গুলো বিবেচনা করে ছাত্রদল বিপাকে পড়তে হচ্ছে কিনা বা বিব্রত হতে হচ্ছে কিনা, না নিজেদের মধ্যে কোনো কোন্দল তৈরি হচ্ছে না? স্বাভাবিকভাবে আমাদের নিজেদের মধ্যে কোনো কোন্দল নেই। আপনি জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি বড় ছাত্র সংগঠন হওয়ার কারণে এখানে অনেকগুলো গ্রুপ থাকে, প্রতিযোগিতা থাকে, অনেকগুলো গ্রুপ থাকে এবং গ্রুপগুলোর মধ্যে একটি গণতান্ত্রিক প্রতিযোগিতা হয় এবং সেই প্রতিযোগিতাটা গণতান্ত্রিক উপায়ে হয়। তো আমরা যেহেতু আমাদের নিজেদের প্যানেলটা করতে গিয়ে আমরা দলের ভিতরে গণতন্ত্রের চর্চা করছি, আমরা দলের ভিতরে আমাদের যে নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে সমন্বয় করে সকলের দিক বিবেচনা করে আমরা যে প্যানেলটি করব, যোগ্য প্রার্থী উঠিয়ে আনবো, সেটার জন্য আমাদের একটু সময় নিতে হচ্ছে। তার মানে প্রার্থী সংকট নয়, বরং প্রার্থী বেশি রয়েছে। অবশ্যই আমাদের প্রার্থী অবশ্যই বেশি রয়েছে এবং আপনি যদি যে সম্ভাব্য যে তালিকাটি বের হয়েছে সেখানে আপনি যদি একটু অনুসন্ধান করে দেখেন যে অন্যান্য প্যানেলের বা অন্যান্য দলের যে প্রার্থীর সংখ্যা 1 জন বা 2 জন করে, আমাদের দলের প্রার্থীর সংখ্যা প্রায় প্রতি পদের এগেনস্টে 5 জন 7 জন আছে। যাচাই বাছাই করে আমরা 1 জন দিব, সেটার জন্য আমরা একটু সময় নিচ্ছি। আমরা পরে ফিরবো। মাজহারুল ইসলাম, আপনি ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী। একটু জানতে চাই, আপনি সম্ভবত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের যে কমিটির সেখানেরও সাধারণ সম্পাদক, অফিস ও প্রচার সম্পাদক। আচ্ছা, আপনার কাছে প্রশ্ন, আপনাদের যিনি ভিপি প্রার্থী তিনি আপনাদের কোনো কমিটিতে মনে হয় নেই বা
মূল কমিটিতে নেই ছাত্র শিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, মানে বাইরে থেকে হায়ার করে আনতে হলো, বিষয়টি এমন কিনা, সেটি কেন? জি ধন্যবাদ। না, কোনোভাবেই এটি নয়। উনি আমাদের ছাত্র শিবিরের যেই মানোন্নয়ন যে ক্রমধারা সে অনুযায়ী উনি আমাদের সদস্য, এবং উনি আমাদের প্রত্যেকটি কার্যক্রমেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং স্বতঃস্ফূর্তভাবে ছিলেন, এবং উনি আমাদের সঙ্গে সবসময় ছিলেন। উনি আমাদের হয়তো কমিটির অন্তর্ভুক্ত নয়, কিন্তু উনি আমাদের সদস্য হিসেবে সবসময় ছিলেন। তিনি কোনো পদে কি আছেন, কমিটির কোনো পদে? না, কমিটির কোনো পদে উনি নেই। তা যারা পদে আছেন, আমরা যদি বলি যিনি সভাপতি বা যিনি সাধারণ সম্পাদক, আপনাদের তাদের কি কাউকে না রেখে ওনাদের এখানে মেইনলি জাকসুতে আপনি আনতেই পারেন যে কাউকে, সেটা নিয়ে আমাদের প্রশ্ন না। জি ধন্যবাদ। জাকসুতে আসলে ছাত্রত্বের ব্যাপার যে রয়েছে সেই জায়গা থেকে আমাদের আসলে যিনি বর্তমান সভাপতি রয়েছেন এবং বর্তমান সেক্রেটারি ভাই রয়েছেন, ওনাদের দুজনেরই আসলে শিক্ষা জীবন সমাপ্ত হয়েছে, সদ্য সমাপ্ত। সে কারণে আসলে জাকসুর নিয়ম অনুযায়ী আসলে ওনারা জাকসুর ভোটার কিংবা জাকসুর প্রার্থী হতে পারবেন না, সেই জায়গা থেকে আসলে ওনারা এখানে প্রার্থী হননি। জি, আমরা আবারও ফিডব্যাক একটু যেতে চাই। আরিফুজ্জামান উজ্জ্বল, আপনি, আমরা দেখেছি বর্তমান যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, তার সম্ভবত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতিও, আপনারা যে প্যানেলটি দিয়েছেন, এই প্যানেলে কি শুধুমাত্র যারা আপনাদের এই সংগঠনের, অর্থাৎ ছাত্র সংগঠনের যারা নেতাকর্মী তাদেরকেই বেশি গুরুত্ব দিয়েছেন, কিংবা কেন্দ্র থেকে একটি তালিকা গিয়েছে তাদেরকে আপনারা এই প্যানেলে রেখেছেন, এমন কিন্তু অভিযোগ আপনাদের মধ্যে থেকে কিছু জায়গা থেকে এসছে? এই অভিযোগটা ভোটে নেতিবাচক প্রভাব ফেলবে কিনা? আপনাকে ধন্যবাদ। এই ধরনের যদি অভিযোগ কেউ করে থাকে সেটা সম্পূর্ণ মিথ্যা। আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে আমাদের যে অর্গানোগ্রাম আছে, সেই অর্গানোগ্রাম এবং আমাদের কমিটিতে যে সদস্যরা আছে, আমরা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে আমরা আহ্বান করি কারা কোন পদে প্রার্থী হতে চান, এবং আমরা সেই তাদের আগ্রহের প্রেক্ষিতে আমরা যে তালিকা পাই সেখান থেকে আমরা যাচাই বাছাই করে যাদেরকে অধিক যোগ্য মনে করেছি যে পদে, সেই পদেই আমরা প্রার্থী করেছি। এখানে আমাদের কেন্দ্রের কোনো হস্তক্ষেপ ছিল না। আর আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা, আমরা অন্য কোনো রাজনৈতিক দলের সদস্যদের আমাদের প্যানেলে অন্তর্ভুক্ত করি নাই। তবে আমরা বিশ্ববিদ্যালয়ের কিছু সচেতন শিক্ষার্থীকে নিয়ে আমাদের প্যানেলটি সাজিয়েছি, যারা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য লড়াই করেছে, বিভিন্ন যৌক্তিক আন্দোলনে সবসময় সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে। এই ধরনের শিক্ষার্থীদের নিয়ে আমরা আমাদের প্যানেলটি করার চেষ্টা করেছি। এর পাশাপাশি আপনারা দেখবেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন আছে, এই নির্বাচন কমিশন জাকসু নির্বাচনে নারীদের জন্য 6টি সংরক্ষিত পদ রেখেছে। আমরা সেই 6টি পদের বাইরেও আমাদের নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য যে সম্পাদকীয় পদগুলো আছে, যেখানে নারী পুরুষ উভয়ই প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে, সেই জায়গাগুলোতেও আমরা নারীদের নিয়ে আসার চেষ্টা করেছি। কেননা আমরা মনে করেছি যে যেহেতু বিশ্ববিদ্যালয়ের 50% শিক্ষার্থী ছেলে এবং 50% শিক্ষার্থী নারী, সেই জায়গা থেকে আমরা মনে করেছি যে এখানে আমাদের নারীদের অংশগ্রহণটা বাড়ানো দরকার। এর পাশাপাশি আমাদের প্যানেলে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি আদিবাসী শিক্ষার্থীদের, তাদের অংশগ্রহণও নিশ্চিত করার চেষ্টা করেছি। আপনারা জানেন যে এই জুলাই গণ অভ্যুত্থানে শহীদ এবং আহতদের স্মরণে প্রথম নির্মিত স্মৃতিস্তম্ভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অদম্য 24, সেই অদম্য 24-এর নকশাকারকেও আমাদের প্যানেলে আমরা রাখার চেষ্টা করেছি। 24কে আপনারা ধারণ করে প্যানেল দিয়েছেন, বিষয়টি আমরা 24, 71 এবং 47 সবগুলোকেই ধারণ করে আমাদের প্যানেল দিয়েছি। জি, একদমই। আব্দুর রশিদ জিতু, 3টি বড় বড় প্যানেল আপনার সামনে, সেই প্যানেলের প্রার্থীরা বসে আছে। এই প্যানেলের বাইরে গিয়ে আপনি স্বতন্ত্র প্রার্থী হলেন, মানে কোন সাহসে? কেন আপনাকে এই প্যানেলগুলো বাদ দিয়ে শিক্ষার্থীরা আপনাকে ভোট দিবে? ধন্যবাদ আপনাকে। আসলে এই 3টি বড় দলের বাইরে অনেকগুলো দল আছে, তারাও ইতিমধ্যে প্যানেল ঘোষণা করেছে বা করবে আগামীকালের মধ্যে। তো তাদের সকলের বাইরে গিয়ে আমি সম্পূর্ণ স্বতন্ত্র প্যানেল থেকে বিপিওদের নির্বাচন করার জন্য সাহস পেয়েছি। আমার এই সাহসের জায়গাটা হলো আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আমি এখানে কোন পদে নির্বাচন করব এবং কিভাবে নির্বাচন করব সেটা কিন্তু তাদের পক্ষ থেকে একটা সবচেয়ে বড় সাপোর্ট পেয়েছি। সাধারণ শিক্ষার্থীরা মনে করেছে যে কোনো দলীয় ব্যানারে না গিয়ে সম্পূর্ণ স্বতন্ত্র থেকে নির্বাচন করা উচিত। তারা আমাকে সেই পরামর্শ দিয়েছে এবং সাধারণ শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দিই আমি সম্পূর্ণ কোনো দলীয় ব্যানারে না যে স্বতন্ত্র প্যানেল থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছি। এবং শুধুমাত্র আমি না, যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই 33 বছর পর যে জাকসু নির্বাচন, সেই জাকসু নির্বাচনে আমরা দেখেছি প্রচুর সংখ্যক শিক্ষার্থীরা স্বতন্ত্রভাবে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন। এবং আমরা দেখেছি হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদে সেখানে আমাদের প্রচুর সংখ্যক নমিনেশন পেপার তুলেছে, যারা পিছনে বিভিন্ন উন্নয়নমূলক কাজের সাথে জড়িত ছিল। শিক্ষার্থীরা যে দাবি দাবিগুলো নিয়ে সবসময় সরব ছিল এবং তারা কোনো রকম বিতর্কিত কর্মকাণ্ডের সাথে জড়িত নেই, তারা সবসময় শিক্ষার্থী বান্ধব কাজের সাথে জড়িত ছিল। তো এমন সুস্থ চিন্তাধারা যে মানুষ আছে, তাদের সকলকে একসাথে নিয়ে আমরা একটা সম্মিলিত যে স্বতন্ত্র প্যানেল, সেটা খুব শীঘ্রই ঘোষণা করব। এবং আমাদের প্যানেলে প্যানেল হবে, স্বতন্ত্র প্যানেল হবে।
এবং আমাদের প্যানেলে সকল ধরনের মানুষই থাকবে। সেখানে আমাদের আদিবাসী যারা আছেন সেখানে থাকবে, আমাদের নারী শিক্ষার্থীরা আছে থাকবে, আমাদের যে সনাতন বিদ্যার্থী সংসদ থেকে যারা আছে মানে ওখান থেকে আমাদের লোক থাকবে। আমরা একটা ইনক্লুসিভ প্যানেল খুব শীঘ্রই ঘোষণা করবো এবং আমার চাই এই প্যানেলে আমরা সকলকে অন্তর্ভুক্ত করার জন্য। যেহেতু একটি বিষয়ে আপনাকে নিয়ে প্রশ্ন আছে যে আপনি আগে অর্থাৎ 5 আগস্টের আগে সম্ভবত নিষিদ্ধ ঘোষিত এখন যে ছাত্র সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন, পরে আপনি 5 আগস্টের আগেই বেরিয়ে এসেছেন, মানে এটি কি মনে করছেন আপনার জন্য ইতিবাচক কাজ করবে না নেতিবাচক কাজ করবে? দেখেন, আমি 1 জুলাই থেকে জুলাই গণঅভ্যুত্থানের যে আন্দোলনটা, সেই আন্দোলনে একদম সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছি। তার পরবর্তীতে 1 জুলাই থেকে 36 জুলাই আমি একটানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই আন্দোলনের সম্মুখ সারিতে ছিলাম। আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শুধু আপনি সমন্বয়কদের থেকে একটু খোঁজখবর নেন বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে আন্দোলনটা এত এই 24-এর গণঅভ্যুত্থানের সবচেয়ে ব্যাপক একটা ভূমিকা রেখেছে, সেই ভূমিকা যদি আপনি যান সেখানে দেখবেন আব্দুল রশিদ জিতু একদম 1 জুলাই থেকে 36 জুলাই একটানা মাঠে ছিল। সেখানে অনেক সমন্বয়ক বিভিন্ন সময় তারা বাসায় চলে গিয়েছিলেন, অনেকে ব্যক্তিগত অজুহাত দেখে আন্দোলন থেকে ঘরে ফিরে গেছেন, কিন্তু আমি জিতু 1 জুলাই থেকে 36 জুলাই একমাত্র মাঠে ছিলাম। এবং আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক না, আমি একই সাথে জাহাঙ্গীরনগর থেকে যে 2জন সমন্বয়ক কেন্দ্রীয় সমন্বয়ক ছিল আরিফ সোহেল এবং আমিও কিন্তু কেন্দ্রীয় সমন্বয়ক ছিলাম। এবং 5 আগস্ট পরবর্তী সময়ে আমি আসলে কোনো দলে যাইনি, আমি কোনো দলে না গিয়ে সবসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংস্কারমূলক কাজ এবং শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়ে আমি কাজ করে যাচ্ছি। এবং আমি মনে করি না যে 5 আগস্টের আগে যেই বিষয়টি আসলে যেই সংগঠনে জড়িত ছিলাম, আমি সেখানে 15 জুলাই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি আমাদের যে শিক্ষার্থীদের উপর হামলার পরে আমরা দেখেছি অসংখ্য ছাত্রলীগের কর্মীরা তারা কিন্তু পদত্যাগ করে চলে এসেছে। আমি কিন্তু সেই 15 জুলাই পদত্যাগ করে চলে আসিনি, আমি 1 জুলাই থেকে ছাত্রলীগের যে অন্যায় ছিল সেটাকে প্রতিবাদ জানিয়ে এটা কি ইতিবাচক কাজ করবে ভোটে, নেতিবাচক কি মনে হয়? আমি অবশ্যই মনে করি সেটা ইতিবাচক কাজ করবে, কারণ আমাদের শিক্ষার্থীরা তো সেই বিষয়টি ভালোভাবে নিয়েছেন। এবং আমি আগেও যে এখানে সবসময় সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ছিলাম, সাধারণ শিক্ষার্থীর দাবি জানিয়ে আমি আগেও সরব ছিলাম এবং এখনো সরব আছি। তো ভোটের রাজনীতিতে আমি মনে করি এটা অবশ্যই একটা ইতিবাচক। সালমান, একটা আপনাকে সবার ফিরতে চাই, এই গত 1 বছরে অর্থাৎ আওয়ামী লীগ পতনের পর জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কি কি কাজ করেছে যাতে করে শিক্ষার্থীরা আপনাদেরকে ভোট দিবে? দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে সংগ্রামটা ছিল, এই সংগ্রামটা ছিল স্বৈরাচার এবং ফ্যাসিস্ট খুনি হাসিনার বিরুদ্ধে এক দীর্ঘ আপসহীন সংগ্রাম। এই সংগ্রাম করতে গিয়ে আমরা আমাদের অনেক সহযোদ্ধাকে হারিয়েছি, অনেক সহযোদ্ধা চিরতরে পঙ্গুত্ব বরণ করেছে। জেল জুলুম হামলা মামলা এমন হীন কোনো নির্যাতন নেই যেই নির্যাতন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর বর্তায় নেই। অন্য সংগঠনগুলো বিভিন্ন উপায়ে পার পেয়ে গেল, বিভিন্ন ধরেন যেমন অন্যান্য ছাত্র শিবিরের উপর নির্যাতন হয়েছে, কিন্তু ছাত্র শিবির বিভিন্নভাবে গুপ্ত কায়দায় তারা বিভিন্ন সংগঠনের আড়ালে আশ্রয়ে তারা সেখান থেকে বেঁচে গিয়েছে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বেঁচে ফিরবার কোনো পথ ছিল না। এখন আপনি একটা জিনিস দেখেন, যদি শেখ হাসিনার খুনি হাসিনার পতন না হতো হয়তো অনেকে বেঁচে গেল, আমরা বেঁচে ফিরতাম না। তবে আপনি দেখেন যে 5 আগস্ট যে গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বেশ কয়েকটি আলোচিত ঘটনা, আলোচিত কাজ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন কার্যক্রম করেছি আমরা, যেখানে প্রায় 5000-এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ নিয়েছে স্বতঃস্ফূর্তভাবে। এছাড়াও শহীদ একজন সাভার আশুলিয়া অঞ্চলের একজন শহীদের নামে নারী শহীদ নাফিসার নামে নারীদের জন্য একটি উন্মুক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। সেখানে বিশ্ববিদ্যালয়ের অনেক অ্যাথলেট অংশগ্রহণ করেছে এবং স্বতঃস্ফূর্তভাবে সেই টুর্নামেন্টটি শেষ হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গাছের মধ্যে পাখির বাসা বানানোর জন্য আমরা সেখানে হাড়ি স্থাপন করেছি, শিক্ষার্থীদের কাছে দ্বারে দ্বারে আমরা কলম পৌঁছে দিয়েছি। এরকম অসংখ্য সামাজিক কাজ আমরা বিভিন্নভাবে করার চেষ্টা করেছি। তারপরে আপনি একটা জিনিস দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় গেস্ট রুম, গণরুম এবং র্যাগিং কালচার যেটা ছাত্রলীগের যে অপরাজনীতির কৌশল ছিল, জোর করে মিছিলে নেওয়া, জোর করে গেস্ট রুমে নিয়ে পরিচয়, তার বিরুদ্ধে আপনারা ছিলেন? হ্যাঁ, পরিচয় না, তারা ছাত্রলীগ যেটা করতো, তারা পরিচয়ের নামে, পরিচয় হওয়ার নামে, সম্মান নেওয়ার নামে, তারা জোর করে সালাম নেওয়ার নামে তারা শিক্ষার্থীদেরকে র্যাগ দিত, যেটা জাহাঙ্গীরনগরে বলা হয় ফাপড় দিত। আমি মনে করি পৃথিবীর কোনো সভ্য সমাজে দুইজনের মধ্যে পারস্পরিক সম্মানবোধের সম্পর্কটা জোর করে আদায় হতে পারে না। এটা বর্বরদের সংস্কৃতি, এটা সভ্য সমাজের সংস্কৃতি নয়। এই বর্বরদের অপসংস্কৃতির বিরুদ্ধে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল বারবার ঢাল হয়ে দাঁড়িয়েছি।
আমরা আগেও প্রতিবাদ শুনুন, জানিয়েছি। আপনি যে বিষয়টি বললেন যে আপনারা সেই সম্মুখ সারিতে ছিলেন, এই যে আমরাও দেখি আপনারা অনেক ত্যাগ স্বীকার করেছেন, অনেক নির্যাতন হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু আপনি বলছিলেন যে ছাত্রলীগের কথা, যেমন ছাত্রলীগের ছায় অনেকে ছিল, ছাত্র শিবিরের কথা বলেছেন, কিন্তু আপনাদের যে কমিটি তা যদি আমরা দেখি, আপনাদের যে ছাত্রলীগের সাবেক নেতা কর্মী অনেকে আপনাদের কমিটিতে এসছে। আমরা যদি কয়েকটা নাম বলি, আমাদের কাছে তথ্যগুলো রয়েছে। আমরা দেখি রোকেয়া হলে যিনি সভাপতি পদ পেয়েছেন তিনি ছাত্রলীগের ছিলেন। আমরা যদি দেখি ছাত্রদলের সভাপতি 10 নম্বর হলের সাইফ বিন মাহবুব, কবি নজরুল ইসলাম হলের সাংগঠনিক সম্পাদক রাকিব মাওলা, এছাড়া বর্ধিত কমিটির যুগ্ম আহ্বায়ক পদে শাকুর বাপ্পি, অনেক নাম আছে। এগুলো তারা সবাই ছাত্রদের বিভিন্ন কমিটিতে ছিলেন, পদবিতে ছিলেন। তাহলে ছাত্রলীগ বা আপনাদের এখানে কেমন ঠাঁই পেল? আচ্ছা দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি সার্বজনীন দল, এখানে এটা অনেক বড় দল, এখানে কর্মী সংখ্যা অনেক। আমাদের যে কমিটিগুলো হয়েছে, কমিটিতে কিছু ভুল ত্রুটি ছিল, যারা তথ্য গোপন করে আমাদের জানার বাইরে, যারা আমাদের এখানে তথ্য গোপন করে, তারা আমাদের কমিটিতে স্থান পেয়েছে। এখন আমরা তাদের বিরুদ্ধে, আমরা যখনই তাদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি, আমরা তাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার সাথে সাথে তদন্ত করে আমরা তাদেরকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য অলরেডি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের 3 জন নেতাকে তদন্ত কমিটিতে দিয়ে একটি তদন্ত কমিটি করা হয়েছে, স্বাধীন তদন্ত কমিটি, এটা আমাদের দলের ভিতরে, এবং তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ব্যাপারগুলো নিয়ে অলরেডি কাজ শুরু করে দিয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ে এসেছে, তারা বিভিন্ন শিক্ষার্থীদের সাথে কথা বলেছে, বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীদের সাথে কথা বলেছে, তদন্ত চলমান। আমরা অচিরেই সাংগঠনিক সিদ্ধান্ত নেব। একদমই আপনার কথা ক্লিয়ার। মাজহারুল ইসলাম, আপনারা ছাত্র শিবির এমন কি কাজ করেছে গত 1 বছর? আমরা যদি বলি যে গত 33 বছর বা দীর্ঘদিন ধরেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের কার্যক্রম ছিল না। আমরা দেখছি 5 আগস্টের পরে আপনারা কমিটি দিলেন। এমন কি কাজ করেছেন যে জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা আপনাদেরকে ভোট দিবে? জি, দীর্ঘ 35 বছর মূলত ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তার প্রকাশ্য কার্যক্রম করতে পারেনি, এবং 35 বছর পূর্বে যেই ফ্রেমিংয়ে আসলে ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়, সেটিও ছিল একটি আসলে নেতিবাচক একটি ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রের দ্বারা আসলে ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, এবং একটি পরিবেশ পর্ষদ নামক একটি আসলে ডামি একটি সিনারিও ক্রিয়েট করে আসলে করা হয়, যেটা আসলে এখতিয়ার বহির্ভূত। এই দীর্ঘ সময় ধরে আসলে ছাত্র শিবিরে যেভাবে আসলে গণতান্ত্রিক চর্চা কিংবা তার মত প্রকাশের পথকে রুদ্ধ করে রাখা হয়েছিল, আমরা 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময় আসলে যে নতুন গণতান্ত্রিক পরিবেশ, সেই পরিবেশে আমরা যখন কার্যক্রম করার সুযোগ পেয়েছি, তখন আমরা আসলে ছাত্র শিবির হিসেবে যখন পরিচয় কাজ করতে পেরেছি, শিক্ষার্থীদের কাছাকাছি যেতে পেরেছি, এবং আমরা শুরু থেকেই শিক্ষার্থীদের একটা ছাত্র সংগঠন থেকে আসলে শিক্ষার্থীরা যা এক্সপেক্ট করে, সেই জায়গা থেকে আমরা শুরু থেকে শীতবস্ত্র কার্যক্রম পরিচালনা করেছি। প্রথম বর্ষে শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছি। আমরা নারী এবং পুরুষ শিক্ষার্থী যারা রয়েছে সবাইকে নিয়ে আসলে একটা 2 দিনব্যাপী হেলথ ক্যাম্প আয়োজন করেছি। সেখানে আসলে 1500-র মতো ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থী তারা চিকিৎসা সেবা গ্রহণ করেছে। আমরা পরিবেশ বান্ধব ডাস্টবিন স্থাপন করেছি। জুলাই আহতদের নিয়ে আমরা ইফতার আয়োজন করেছি এবং সম্মাননা প্রদান করেছি। তাদের সাথে মতবিনিময় সভা করেছি, এবং শিক্ষার্থীদের যেই গঠনমূলক কার্যক্রম বা শিক্ষামূলক কার্যক্রমের জন্য অনেক প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি বিভিন্ন সময় যেই অধিকার আদায়ের যেই জায়গাগুলো ছিল, সেই অধিকার আদায়েরগুলো জায়গায় আমরা স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করেছি। আমাদেরকে যেই গুপ্ত বলে আসলে আমাদেরকে যেই ফ্রেমিংটা করা হয়, ছাত্র শিবির আসলে এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তার ছাত্র শিবির পরিচয়ের জন্য তাকে আসলে নামাজ পড়ার কারণে তাকে ছাত্র শিবির ট্যাগ দেওয়া হতো, এবং একই সাথে আমাদের একজন ছাত্র শিবিরের কর্মীকে কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসলে এই নির্মম নির্যাতনের শিকার করে শহীদ করা হয়েছিল। সেই জায়গা থেকে আসলে ছাত্র শিবিরকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল যে তার আসলে তার প্রকাশ্য কার্যক্রম করতে আসলে বাধাগ্রস্ত করা হয়েছিল। সেই জায়গা থেকে আসলে ছাত্র শিবিরকে গুপ্ত বলাটা আসলে এখানে আমার কাছে মনে হয় চরম অযৌক্তিক একটি দাবি বলে আমি মনে করি আমাদের। জি, একদমই। কিন্তু এখন আপনারা এই যে কাজগুলোর কথা বললেন, এখন যে আপনাদের প্রকাশ্য রাজনীতি করতে পারছেন, আপনারা কি হল কমিটিগুলো দিয়েছেন কিনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মানে মূল কমিটির পাশাপাশি, বা সেটি দিবেন কিনা, বা হলে আপনারা যে জাকসু নির্বাচনেও আলাদা প্যানেল দিবেন কিনা? জি, হলগুলোতে আমাদের যেই প্রতিনিধিরা রয়েছেন, আমাদের যে জনশক্তিরা রয়েছেন, তারা সবাই আসলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। আমরা হলে কোনো প্যানেল দিচ্ছি না, তবে তারা ছাত্র শিবির পরিচয়ে হলে আমরা তাদেরকে ফ্লোর ওপেন করে দিয়েছি। তারা ছাত্র শিবির পরিচয় আসলে হলে নির্বাচন করতে পারবেন, কিন্তু হলে যেহেতু আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হলে ছাত্র রাজনীতির ব্যাপারে আসলে শিক্ষার্থীদের একটি নেতিবাচক ধারণা রয়েছে, বা তারা আসলে এখনও সেটাকে আসলে ইতিবাচকভাবে গ্রহণ করতে পারেনি। আমরা তাদের সেই সিদ্ধান্তে আমরা আসলে সমর্থন জানাচ্ছি, এবং সেই শ্রদ্ধা জানিয়ে সেই জায়গা থেকে আমরা আসলে প্যানেল করা কিংবা ছাত্র শিবিরের আসলে হল কমিটির ব্যাপারে আমরা আসলে এখনো সিদ্ধান্ত আসতে পারিনি। তবে ভবিষ্যতে যদি শিক্ষার্থীরা মনে করে হলে আসলে ছাত্র রাজনীতি কিংবা সুস্থ গণতান্ত্রিক চর্চা চলতে পারে, সেক্ষেত্রে আমরা আসলে হল কমিটি দেওয়ার ব্যাপারে যথেষ্ট ইতিবাচক রয়েছে। জি, একদমই। আমরা উজ্জ্বল, একটু জানতে চাচ্ছিলাম যে এই জাকসু নির্বাচন নিয়ে তো প্রথমে অনেক কিছুই হলো, তফসিল হলো নাকি হলো না, বেশ কয়েকবার থমকে গেল। এখন ডাকসুর যখন তফসিল হলো, এরপরে জাকসুটা পূর্ণাঙ্গ রূপে আসছে,
এরপরেও আমরা নানান সময় দেখি যে নির্বাচন নিয়ে আপনারা শঙ্কা প্রকাশ করেন এবং বলা হচ্ছে জাহাঙ্গীরনগরেই প্রথম সেনাবাহিনী মোতায়েনের কথা বলা হলো যে নির্বাচনের 7 দিন আগে থেকে সেনাবাহিনী মোতায়েন করা হয়, মানে এমন কি আইন শৃঙ্খলা বাহিনীর সেখানে অবনতি হচ্ছে বা কি এমন শঙ্কা যে সেনাবাহিনী মোতায়েনের পর্যায়ে যেতে হচ্ছে? আমি সত্য জানবো। শিক্ষার্থী ঐক্য ফোরাম প্যানেলের ভিপি প্রার্থী আরিফুজ্জামান উজ্জ্বল জানতে চাচ্ছেন যে জাহাঙ্গীরনগরের নিরাপত্তা নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা অবনতির এত শঙ্কা কেন? কেন প্রশাসন মনে করছে যেটি এখানে অবনতি ঘটতে পারে আইন শৃঙ্খলার? জি, আপনারা দেখেছেন যে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জাকসু নির্বাচন আয়োজনের উদ্যোগ নেয়। কিন্তু আমরা ইতিপূর্বে দেখেছি যে 2 দফায় বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনের তারিখ ঘোষণা করেও বিভিন্ন বাধার কারণে নির্বাচন আয়োজন করতে পারে নাই। সেই জায়গা থেকে সর্বশেষ ঘোষিত তারিখ অনুযায়ী আগামী 11ই সেপ্টেম্বর জাকসু নির্বাচন আয়োজনের উদ্যোগ নিয়েছে। আমরা এই তফসিল ঘোষণার পরেই দেখেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আমরা সেই পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছি। তবে আমরা দেখেছি যে সর্বশেষ বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনের দিন এবং এর আগের পরের মোট 3 দিন হচ্ছে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আমরা এই সিদ্ধান্তটাকে ইতিবাচক হিসেবে দেখছি না। কেননা একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে সেনাবাহিনী আনার প্রয়োজন আছে কিনা, কেননা এখন পর্যন্ত আমরা নির্বাচনকে কেন্দ্র করে ওই ধরনের অরাজক পরিস্থিতি তৈরি হওয়ার মতো কোনো আভাস এখন পর্যন্ত আমরা পাই নাই। সেই জায়গা থেকে আমরা দেখেছি যে যখনই সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে শিক্ষার্থীদের মধ্যে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। শিক্ষার্থীরা এই সিদ্ধান্তটাকে নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা করছেন। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা জানিয়েছি যে আমরা এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছি না। আমরা চাই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের যে সিদ্ধান্ত, এমনকি নির্বাচন কমিশন তাদের যে সিদ্ধান্ত, তারা সেই সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করতে পারেন। একদমই। জিতু, একটু জানতে চাই, আমরা দেখি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি তাকে আমরা বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামেও দেখি, তিনি বক্তব্য দেন, সভা সেমিনারে যান একটি রাজনৈতিক দলের। সেক্ষেত্রে কি মনে হয় এই নির্বাচন পরিচালনা করতে গিয়ে, যেহেতু তিনি ওই বিশ্ববিদ্যালয়ের প্রধান, কতটা নিরপেক্ষ হতে পারে, কত কোনো শঙ্কা কাজ করে কিনা? আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমানে যিনি মাননীয় উপাচার্য আছেন, তিনি শুধু ভিসি নন, তিনি কিন্তু আমাদের জুলাই একজন যোদ্ধা ছিলেন। তিনি 24-এর গণঅভ্যুত্থানে আমাদের সাথে রাজপথে ছিলেন এবং আমাদের সাথে কাঁধে কাঁধ মিলে ফ্যাসিস্টের বিরুদ্ধে কিন্তু আন্দোলন সংগ্রাম করেছিলেন। তা আমরা বিশ্বাস করি তিনি 24-এর গণঅভ্যুত্থান চেতনাকে ধারণ করেন। তিনি প্রায়শই সেই কথাটা বলেন। তো 24-এর গণঅভ্যুত্থানের এই চেতনাকে যদি তিনি ধারণ করেন, তাহলে অবশ্যই তিনি ছাত্রদের কাছে একটা কমিটমেন্ট দিয়েছিলেন যে কোনো মূল্যে হোক, যে শিক্ষার্থীদের যে একটি চাওয়া ছিল যে ছাত্র সংসদ কার্যকর করবেন। এবং আমরা দেখেছি আমাদের মাননীয় উপাচার্য মহোদয়, তিনি সকল দৃশ্যমান অদৃশ্যমান চাপ ওনার উপর ছিল, তিনি বিভিন্ন সময় সেটা আমাদেরকে বুঝিয়েছিলেন বা বলেছিলেন শিক্ষার্থীদের সামনে। তো আমরা দেখেছি যে সকল দৃশ্যমান অদৃশ্যমান চাপকে কাটিয়ে উঠে তিনি কিন্তু যে পুরো বাংলাদেশের যতটা বিশ্ববিদ্যালয় আছে তার মধ্যে সবার আগে কিন্তু আমাদের ছাত্র সংসদ কার্যকরের জন্য তফসিল ঘোষণা করেছিলেন। তো এটা অবশ্যই আমরা মনে করি তার একটি সাহসী পদক্ষেপ। আমাদের ভিসি মহোদয় ব্যতীত বা আরও যারা প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে আছেন, আমরা মনে করি সবাই যে শিক্ষার্থীদের চাওয়াটাকে সেখানে গুরুত্ব দিয়েছেন। তো যেহেতু আগামী 11ই সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে, আমরা মনে করি আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয় তিনি সকল চাপকে উপেক্ষা করে তিনি আগামী 11ই সেপ্টেম্বর একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন আমাদেরকে উপহার দিবেন এবং তার উপরে যে দলীয় একটা ট্যাগ আছে সেটাকে তিনি কি মিথ্যা হিসেবে প্রমাণ করবেন। সেটাই আমরা প্রত্যাশা করি। সালমান, একটু জানতে চাচ্ছি, আমরা বিষয় একটু আগে বলেছিলাম আপনাদের প্যানেল জটিলতা নিয়ে। আমরা যতদূর আমাদের কাছে খবর রয়েছে, আমাদের যেহেতু সংবাদ খবর আমরা সংগ্রহ করি, আপনাদের এই প্যানেল ঘোষণা নিয়ে একটি অভ্যন্তরীণ কোন্দল তো রয়েছেই এবং এটি চূড়ান্ত করতে পারছেন না। সেই চূড়ান্ত করতে গিয়ে হাতাহাতির ঘটনাও ঘটেছে, এমনও কিন্তু আমাদের যারা সংবাদদাতা ওখানকার রয়েছে তারা বলছে। এবার এটি কেন হচ্ছে, সমাধান কি? দেখেন, আমি প্যানেল নিয়ে কথা বলবো, তার আগে আমি আরেকটি বিষয় এখানে নিয়ে আসছি। সেটা হচ্ছে যে আমার বড় ভাই মাঝহার তাহমিদ ভাই, উনি আমার ডিপার্টমেন্টেরই বড় ভাই, উনি একটা কথা বলেছেন যে 1989 সালে একটা ডামি পরিবেশ পরিষদ নাকি শিবিরকে নিষিদ্ধ করেছে। আমি এই কথার পুরোপুরি প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানিয়ে গেলাম। কারণ 1989 সালের আজকের এই দিনে 26শে অগাস্ট আমাদের জাহাঙ্গীরনগর ছাত্র দলের একনিষ্ঠ কর্মী কবির ভাই শিবিরের আঘাতে শিবিরের দ্বারা তিনি শহীদ হয়েছেন। তো শিবির তাকে পিটিয়েছে 1989 সালের 15ই আগস্ট। শিবির তাকে মাথায় কুপিয়েছে, কুপানোর পরে 26শে আগস্ট উনি ঢাকা মেডিকেলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় উনি শহীদ হন। তো উনি শহীদ হয়ে যাওয়ার পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির বাদে যত সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন ছিল তারা সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে সেই পরিবেশ পরিষদের মাধ্যমে
তারা শিবিরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নিষিদ্ধ করেছে এবং বয়কট করেছে। সেই থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবিরের রাজনীতি নিষিদ্ধ ছিল এবং 5ই আগস্ট পরবর্তীতে শিবির আবার সেখানে রাজনীতি শুরু করেছে। আরেকটা কথা তিনি বলেছেন যে নামাজ পড়ার কারণে নাকি তাদের কোন কর্মীকে সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হত্যা করা হয়েছে। এই কথাটি সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা এবং ভিত্তিহীন। 1994 সালে সেই ঘটনা, তিনি যে শহীদ কামরুলকে তিনি শহীদ দাবি করছেন যে শিবিরের শহীদ কামরুল, তিনি শিবিরের যদি নেতা বা কর্মী হয়েও থাকেন তখন তো বিশ্ববিদ্যালয়ে শিবির নিষিদ্ধ ছিল, তিনি সেখানে কিভাবে কর্মী বা সমর্থক বা যেটাই হন না কেন কিভাবে হলেন? এবং তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন না, উনি দাবি করলেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে, কামরুল ভাইকে বা এরকম একজনকে তাদের হত্যা করা হয়েছে। তো তাদের যেই কামরুল, সেই কামরুল হত্যা হয়েছে তাদের শিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভাসানী হলে তাদের অন্তঃকোণ দলের মাধ্যমে তারা কামরুলকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করিয়েছে। কিভাবে এবং কেন প্রবেশ করিয়েছে সেটা শিবিরই জানে এবং শিবিরের অন্তঃকোণ দলে আমরা ধারণা করছি শিবিরের অন্তঃকোণ দল। আমাকে একটু বলতে দেন। তারপরে সেখানে সেই কামরুলকে তারা নিজেদের কর্মী বা দাবি করে, ওরকম তারা বলছে যে ছাত্র দলের হাতে বা এরকম খুন হয়েছে, তারা যে কথাটা বললো। তো কামরুল তো আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আমাকে একটু বলতে দেন। তো এই ঘটনা এবং তারা যে হল কমিটি নিয়ে যে মিথ্যাচার করেছে, উত্তর দিয়ে নি, তারপর আসলে মনে হয় এদিকে যাওয়া ভালো হবে। তারা হল কমিটি নিয়ে যে কথাটি বলেছে যে হলের শিক্ষার্থীরা নাকি হলের ছাত্র রাজনীতি চায় না। এই শিক্ষার্থীরা, এই সাধারণ শিক্ষার্থীরা কারা? এই সাধারণ শিক্ষার্থীরা তো সাধারণ শিক্ষার্থী নেই, এই সাধারণ শিক্ষার্থী হচ্ছে শিবিরের গুপ্ত বি টিম। কারণ তারা হলে মব ক্রিয়েট করে, তারা বলছে যে তারা বিশ্ববিদ্যালয় হলের অভ্যন্তরে তারা রাজনীতি চায় না। তারা কেন চাইবে না? কারণ তাদের যারা রাজনীতি চায় না সবাই শিবিরের লোক, তারা শিবিরের লোক। যারা হলে বলছে বা মব ক্রিয়েট করছে যে হলে আমরা রাজনীতি চাই না, এরা বেশিরভাগই শিবিরের লোক। এবং আরো কিছু আছে শিবিরের ইন্ধনে যারা বিটি শিক্ষার্থী আছে, বি টিম। জি, আমরা মোট 3টি বিষয় আসছে। জি, আমি একটু আসি। প্রথমত আমি যারা আজকের এই টকশো শুনছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা আসলে রাজনীতি বন্ধের আন্দোলনে ছিলেন, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি যে আপনাদেরকে আসলে এইখানে শিবিরের ট্যাগ দেওয়া হয়েছে। যদিও আপনারা আসলে ওই প্রান্ত থেকে হয়তো হাসছেন এই জায়গা থেকে যে আমাদেরকে আসলে শিবিরের ট্যাগ দেওয়া হচ্ছে, তাও আপনারা যদি শিবির আসতে চান আপনাদেরকে ওয়েলকাম। তবে রাজনীতি যারা চায় না, এটাতে আসলে সবাইকে যে জেনারেলাইজ ভাবে আসলে শিবিরের বি টিম বা সাধারণ শিক্ষার্থী বলা হয়েছে, এটা আসলে আমি মনে করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অসম্মানজনক। শিক্ষার্থীরা জানায় কারা নেতৃত্বে রয়েছে, শিক্ষার্থীরা নেতৃত্বে রয়েছে। কোন সাধারণ শিক্ষার্থী রাজনীতি চাইতে নাই পারে, আমাকে একটু বলতে দিন। রাজনীতি নাই চাইতে পারে, সে তার রাজনীতি না চাওয়ার জায়গা আছে, অধিকার আছে। সে রাজনীতি পছন্দ করে না, সে রাজনীতি চায় না। কিন্তু এদেরকে নেতৃত্ব দিয়ে আপনি যদি আমাকে শেষ করতে দেন, আমাকে একটা মিনিট বলতে দেন। আপনি যদি হলে আপনার কমিটি প্রকাশ করেন বা আপনার শিবির কারা করে, আপনি যদি তালিকাটা প্রকাশ করেন, তাহলেই তো আমরা বলতে পারবো যে তারা গুপ্ত। উজ্জ্বল, যারা রাজনীতি চায় না সাধারণ শিক্ষার্থী নামে বলেছে সালমান, এরা সবাই কি শিবিরের নেতাকর্মী? সেটা তো আসলে বলা সম্ভব না, কিন্তু আমরা যেটা দেখেছি যে 24শে গণ অভ্যুত্থানের পর থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে আবাসিক এরিয়া এবং একাডেমিক এরিয়ায় হচ্ছে রাজনীতি মুক্ত রাখার জন্য দাবি উঠেছিল। সেই জায়গা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন জাতীয়তাবাদী ছাত্রদল তাদের হল কমিটি করে, আমরাও কিন্তু বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আমরা অফিসিয়ালি সংবাদ সম্মেলনের মাধ্যমে সেই ঘটনার প্রতিবাদ জানিয়েছি। কেননা যেহেতু আমরা গণ অভ্যুত্থানের পর থেকে শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা এবং চাওয়া পাওয়াকে গুরুত্ব দিয়ে কাজ করতেছি, সেই জায়গা থেকে যেহেতু শিক্ষার্থীদের একটা চাওয়া পাওয়া ছিল হলগুলো রাজনীতি মুক্ত থাকবে, সেই জায়গা থেকে যখনই ছাত্রদল কমিটি ঘোষণা করে, আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা আমরা অফিসিয়ালি সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই ঘটনার প্রতিবাদ জানিয়েছিলাম। এর পরবর্তীতে আমরা কমিটির প্রতিবাদে সালমান, তাহলে এই যারা গণতান্ত্রিক ছাত্র সংসদ, এরা কি সবাই শিবির? এরা শিবির না, এরা শিবিরের এদের অনেকেই শিবিরের ব্যাকআপে চলে এবং তাদের যেই কমিটি হয়েছে সেখানেও যারা আগে এক্স শিবির ছিল তারা সেখানে অনেকেই আছে যারা এক্স শিবির ছিল, এখন তারা শিবিরের। আসলে অসম্মানজনক, শিক্ষার্থীদের অসম্মানজনক এবং একই সাথে শিক্ষার্থীদের আসলে এই মেসেজটা নেওয়া উচিত আসলে কিভাবে শিবির ফ্রেমিং, শিবির ট্যাগিংটা আসলে কেমন, এটা আমার কাছে মনে হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুব স্পষ্টভাবে আজকে বুঝতে পারবে। এজন্য আমার আসলে সেই ব্যাপার নিয়ে আসলে আর
আগাতে চাচ্ছি না, যে আসলে ছাত্র শিবির আসলে এই ছাত্র রাজনীতি বন্ধের নিষিদ্ধের ব্যাপারে যে নেতৃত্বের ব্যাপারটা আছে, এই দাবিটা আসলে আমি যৌক্তিক না বলে আমি এখানে দাবি করছি। দ্বিতীয়ত কামরুল হত্যার ব্যাপারটি যেটা এসেছে, উনি আসলে একজন যাকে হত্যা করা হয়েছে সেই জায়গায় আসলে যেভাবে আসলে উনি নেগেটিভ ন্যারেটিভটা আসলে এখানে ফ্রেমিং করলেন, এটা আসলে খুবই লজ্জাজনক এবং আমার কাছে মনে হয় আমাদের যিনি হত্যার শিকার হয়েছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তার জন্য আসলে অপমানজনক। 94 সালে ওনাকে প্রথমত নামাজ পড়ার কারণে ভাসানী হলের মসজিদে উনি নামাজ পড়েছিলেন। উনি আসলে ভর্তি পরীক্ষার পর ভাইবা দিতে এসেছিলেন, পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিলেন, ভাইবা দেওয়ার জন্য নামাজ পড়তে এসেছিলেন। নামাজ পড়ার কারণে ওনাকে সন্দেহ করা হয়। প্রথমত সন্দেহবশত ওনাকে কি সন্দেহ করা হয়? নামাজ পড়ার কারণে শিবির সন্দেহ করা হয়। প্রথমত সন্দেহ করার পর কারণে ওনাকে ভাসানী হলের 332 নম্বর রুমে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে মারধর করা হয়। মারধর করার পর ওনার পকেটে শিবিরের ডায়েরি পাওয়া যায়, শিবিরের রিপোর্ট বইটা পাওয়া যায় মেইনলি। সেটাকে যদি আসলে ওনারা বলতে পারেন এখানে শিবিরের এজেন্ডায় ঢুকাচ্ছে ছাত্র শিবির, তখন শিবিরের অন্তর্কোণ দলে জি না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তখন যারা আসলে নেতৃত্ব মেরেছিলেন মাঝার এবং দীপু, আনফরচুনেটলি নামটা মিলে গেছেন, মাঝার এবং দীপু, তারা আসলে সরাসরি ছাত্র দলের কর্মী ছিলেন। তারা রাতভর কামরুল ভাইকে নির্যাতন করে। আবরার ফাহাদ ভাইকে যেভাবে আসলে শহীদ করা হয়েছিল সেভাবে মারা হয় ওনাকে। উনি যখন পানি খেতে চান, ওনাকে আসলে প্রস্রাব করা হয় ওনার মুখের উপর। তারপর ওনাকে যখন মেরে ফেলা হয়, সড়কের পাশে ফেলে দেওয়া হয়, সড়কের পাশে ফেলে রাখা হয়। সেদিন তো একজনও আসলে এটা নিয়ে কোনো কথা তোলেননি, সেদিন তো আসলে একটা মানুষও বলেননি। তারপর আসলে আজকে কেন বলা হচ্ছে শিবির গুপ্ত কেন বলা হয়, শিবিরকে আসলে কেন প্রকাশ্য কার্যক্রম করতে পারেননি, এটির আসলে এই প্রমাণটা এই জায়গায় পাওয়া যায় যে সেদিন আসলে কেউ একজন কামরুল ভাইকে ক্যাম্পাসে জানাজা পর্যন্ত পড়তে দেওয়া হয়নি। সেই জায়গা থেকে আসলে উনি যে আসলে ন্যারেটিভটা বলেছেন এটা আসলে কোনোভাবে আসলে যৌক্তিক বলে মনে করি না। দ্বিতীয়ত কবির হত্যার বিষয়টা আমি আসলে ছোট করে ক্রিয়াশীল সংগঠন আসলে পরিবেশ পরিষদ 22টি সংগঠন নিষিদ্ধ করেছে। 22টি সংগঠন টার্মটা আসলে ক্যাম্পাসে খুবই হাস্যকর এখন, যে আসলে একটা ক্যাম্পাসে কোন একটা রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করার এখতিয়ার 3টি পর্ষদ রাখতে পারে। একটা হলো বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট, দ্বিতীয়ত একাডেমিক কাউন্সিল এবং তৃতীয়ত সিনেট। এই 3টি আমরা ওই সময়কার সিন্ডিকেট মিটিং এর যেই এজেন্ডা, সেই এজেন্ডা থেকে আমরা দেখতে পেয়েছি ওখানে স্পষ্টভাবে লেখা আছে ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার কোনো প্রকার এখতিয়ার বিশ্ববিদ্যালয় সংগঠন রাখে না। সেক্ষেত্রে কিভাবে আসলে ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়? 22টি সংগঠন কোনো এখতিয়ারভুক্ত কিছু না, তাদের নিষিদ্ধতে আসলে ছাত্র শিবির নিষিদ্ধ হয় না, বরঞ্চ তাকে জোর করে সেখানে কার্যক্রম বাধাগ্রস্ত করে রাখা হচ্ছে। যদি কার্যক্রম করা হয় তাহলে আরেকজন কামরুলকে করা হতো। এবং কবির হত্যাকাণ্ডের ইস্যুতে যেটা বলা হয়, এটা খুবই সিগনিফিকেন্ট ব্যাপার, যেটা যে কবির হত্যাকাণ্ড আসলে সম্পূর্ণ ছাত্রদলের অন্তর্কোন্দলে হয়েছিল। প্রথমত যেখানে হয়েছিল, এবং একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত 8টি হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে, 8জন শিক্ষার্থী হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে। এর মধ্যে একমাত্র মীমাংসিত যেই মামলাটি, যেখানে প্রত্যেক অভিযুক্ত বেকসুর খালাস পেয়েছেন, সেই হত্যাকাণ্ডের মামলাটি হলো এই কবির হত্যাকাণ্ড, হাবিবুর রহমান কবির হত্যাকাণ্ডের মামলা। সেই জায়গায় আদালত এবং তৎকালীন এরশাদ সরকার, কোনো দলীয় সরকারের কথা বলছি না, কিন্তু ছাত্র শিবিরের প্রত্যেকজন ভাইকে অভিযুক্ত যাদেরকে করা হয়েছিল তাদের সবাইকে বেকসুর খালাস দিয়েছে। এটিকে আসলে বাকি হত্যা মামলার একটির অধিকাংশের প্রায় 70% চার্জশিটই গঠন হয়নি, এবং এরপর যেগুলোর আসলে বিচার করা হয়েছিল, সর্বশেষ শামীম মোল্লার ঘটনাটিও সেটা বিচার করা হয়েছিল, সেটির আসলে কিন্তু কোনো বিচার পর্যন্ত হয়নি, ফাঁসি দেওয়া হয়েছিল। সেগুলো দেখেন, আমি প্রথমে যদি বলি রোকন হত্যাকাণ্ডের ঘটনা, সেগুলো ছাত্র দলের অন্তর্কোন্দল রয়েছে, ছাত্রলীগের অন্তর্কোন্দল রয়েছে, কিন্তু কোনোটার সাথে শিবিরের সম্পর্কিত নাই। ওনারা আসলে কখনো কি এই হত্যাকাণ্ডের, ওনাদের রোকন ভাই হত্যাকাণ্ড হয়েছিলেন, ওনাদের মোজাম্মেল ভাই হত্যাকাণ্ড হয়েছিলেন ছাত্র দলের অন্তর্কোন্দলে, কিংবা আসলে জুবাইর ভাই যে ছাত্রলীগের অন্তর্কোন্দলে হত্যা হয়েছিলেন, সেগুলো নিয়ে কি ওনারা কখনো আসলে আওয়াজ তুলেছেন কিনা, আমি এই প্রশ্নটা রেখে যেতে চাই। ওনারা আসলে হাবিবুর রহমান কবির ভাইকে নিয়ে বলছেন, এমনকি যেই হত্যাকাণ্ডের ঘটনাটি আসলে মীমাংসিত, একটি মীমাংসিত ইস্যু নিয়ে ওনারা আসলে যেভাবে আসলে ফ্রেমিং করছেন, এটা আসলে খুবই দুঃখজনক। বাকি 7টি হত্যাকাণ্ডের ব্যাপারে আমি আসলে একই সাথে, এবং কি শামীম মোল্লা হত্যাকাণ্ডের ব্যাপারে ওনাদের আসলে সেম ভয়েসটা আমরা আসলে এক্সপেক্ট করি। আব্দুর রশিদ, এই যে ফ্রেমিং এর রাজনীতি এখান থেকে বের হয় কিন্তু ছিল 24-এর মূল আকাঙ্ক্ষা, বের হয়ে গেল একদম ছোট্ট করে। আমি প্রথমত আমাদের ছোট ভাই হামিদুল্লাহ সালমানের কথার সাথে দ্বিমত পোষণ করছি। ও যেভাবে কথাটা বলেছে যে যারাই দলীয় রাজনীতি বন্ধ করতে চেয়েছিল তারা সবাই শিবির, আমি এই কথার সাথে একেবারে দ্বিমত পোষণ করছি। কারণ 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময় আমাদের সকলের একটা চাওয়া ছিল যে ক্যাম্পাসগুলোতে 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময় না, 5ই আগস্টের আগেই যে আমাদের 9 দফা ছিল, সেই 9 দফার মধ্যে 7ম যে দফাটা ছিল যে প্রতিটি ক্যাম্পাসে দলীয় লেজুরভিত্তিক রাজনীতি বন্ধ করতে হবে, এবং একই সাথে দীর্ঘদিন যে অকার্যকর ছাত্র সংসদ আছে সেগুলো কার্যকর করতে হবে। 5ই আগস্ট পরবর্তী সময়ে ক্যাম্পাসকে নতুনভাবে বিনির্মাণ করার জন্য সেখানে আমরা তখন কাজ করতেছিলাম, এবং আমরা কিন্তু তখন প্রায় 7,000 শিক্ষার্থীর যে গণস্বাক্ষর জমা দিয়েছিলাম যে ক্যাম্পাসে দলীয় লেজুরভিত্তিক কোনো রাজনীতি চলবে না। তো রাজনীতি কিভাবে চলবে, আমরা বলেছিলাম সকলে আমরা বসে সিদ্ধান্ত নিব যে আগামী যে নয়া রাজনৈতিক বন্দোবস্ত সেটা কিভাবে চলবে। কারণ আমরা অতীতে দেখেছি যে গণরুম কালচার, গেস্ট রুম কালচার, বিভিন্ন রকমের যে পেশিশক্তি রাজনীতি ক্যাম্পাসে ছিল, এবং
তার দ্বারা কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থীরা সবাই সাফার হয়েছি। তো সুতরাং আমরা বলেছিলাম যে ক্যাম্পাসে একটা সুনির্দিষ্ট সময় পর্যন্ত রাজনীতি বন্ধ থাকবে এবং আগামী রাজনীতিটা কিভাবে চলবে সেটা আমরা একটা নতুন রূপরেখা তৈরি করবো এবং তারপরে আবারও ক্যাম্পাসে রাজনীতি চালু হবে। জি। একটা সাময়িক সময় পর্যন্ত আমরা রাজনীতি বন্ধের জন্য কিন্তু আমরা তখন আন্দোলন করেছিলাম এবং কাজ করেছিলাম। জি, আমি একটু সালমান, এখানে আমরা দেখলাম ছাত্র শিবিরের প্রতিনিধি কিংবা গণতান্ত্রিক ছাত্র সংসদ এমনকি স্বতন্ত্র প্রার্থী তারা প্রত্যেকে বললো যে ক্যাম্পাসে রাজনীতি তারা হলে রাজনীতির বিপক্ষে, তাহলে সবাই ছাত্র শিবিরের গুপ্ত সংগঠনের নেতাকর্মী কিনা আমি সেটা জানতে চাইলাম। তো দর্শক তারা নিচ্ছে আমরা ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। ছাত্রদল সমর্থিত সম্ভাব্য ভিপি প্রার্থী হামিদুল্লাহ সালমান, আপনি যে প্রশ্নটি তুলেছিলেন যে যারা যারা সাধারণ শিক্ষার্থী হিসেবে রয়েছে তাদেরকে যারা হলে রাজনীতি চায় না সবাইকে বলেছিলেন যে শিবির বা গুপ্ত শিবিরের বিষয়টা, এবং এখানে তিনজনই হলে রাজনীতির বিরুদ্ধে কথা বলেছে। এই বিষয়ে আমার কথা হচ্ছে যে আমি অত্যন্ত দুঃখিত যে সবাইকে আমি শিবির বলে ফেলেছি, সেটা যারা হলে রাজনীতি চায় না। কিন্তু হলে রাজনীতি চায় না এরকম কিছু সাধারণ শিক্ষার্থী আছে, এই কথাটা সত্য। কিন্তু শিবিরের যারা রাজনীতি করে গুপ্ত রাজনীতি, তারাই অনলাইনে বিভিন্ন বট এবং ফেক পেজের মাধ্যমে তারা আওয়াজ তুলেছে, তারা নেতৃত্ব দিয়েছে এই অনলাইন মব সৃষ্টিতে। এবং তারা যদি গুপ্ত রাজনীতি নাই করে, আপনি তাদেরকে বলেন যে তাদের গত 15 বছরের যত কমিটি আছে বাংলাদেশ এই ইসলাম ছাত্র শিবিরের যত কমিটি আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবগুলো কমিটি প্রকাশ করতে বলেন, তাহলে তো আমরা জানবো কে শিবির আর কে শিবির না। বর্তমানে হলে অবস্থানকৃত তাদের যত নেতাকর্মী আছে তাদের লিস্ট প্রকাশ করতে বলেন বা কমিটি দিতে বলেন, তাহলেই তো আমরা বুঝবো কে শিবির কে শিবির না। তখন তো আমার ট্যাগিং করার কোনো প্রশ্ন আসবে না, তখন তো আমি কোনো আসলেই সাধারণ শিক্ষার্থীকে তখন আমার শিবির বলার সুযোগ থাকবে না। এই মুহূর্তে আছে কিনা? এই মুহূর্তে কি গুপ্ত আছে? এই মুহূর্তে অবশ্যই তাদের গুপ্ত আছে, কারণ তাদের পুরো কমিটি প্রকাশিত নয়। তাদের যদি আপনি ভিপি প্রার্থীর দিকে থাকেন, আমরা আজকে পর্যন্ত জানতাম না উনি একজন শিবিরের সদস্য বা কর্মী বা এই ধরনের কোনো ব্যক্তিত্ব যার কথা যাকে ওনারা ভিপি হিসেবে মনোনয়ন দিয়েছেন। 2 নম্বর বিষয়ে আমি যাচ্ছি যে জিতু ভাইয়ের একটি কথায় যে উনি বলেছেন স্বতন্ত্র। আসলে স্বতন্ত্র বলতে কিছু হয় না, কারণ হচ্ছে স্বতন্ত্র তখনই স্বতন্ত্র থাকবে আপনি একজন ব্যক্তি স্বতন্ত্র। কারণ আপনি যখন একটি প্যানেল দিবেন তখন 25 জনের প্যানেল হবে, 27 জনের প্যানেল হবে, 20 জনের টিম হবে। যখন 20 জনের টিম হচ্ছে এটা তো একটি সংগঠন হয়ে যাচ্ছে, তখন এটা তো রাজনীতির বাইরে। হ্যাঁ, এই যে যারা কোনো দলের সঙ্গে নাই, সরাসরি কোনো দলের সঙ্গে নাই, কিন্তু এই যে 25 জনের একটি টিম গঠন করা, তারা তো বিভিন্ন গুপ্ত সংগঠনের সদস্য হতে পারে। তারা তো ছাত্রলীগ থেকে বিতাড়িত হয়ে যারা ক্যাম্পাসে এখন রাজনীতি ছাত্রলীগের নামে করার সুযোগ নেই, তারাও তো স্বতন্ত্র সেজে এই প্যানেলে ইলেকশন করতে পারে। এবং আমরা আশঙ্কা করছি কিছু কিছু স্বতন্ত্র প্রার্থী আছে যারা ছাত্রলীগের রাজনীতি, আমাকে একটু বলতে দেন, যারা ছাত্রলীগের রাজনীতি করতো এবং এখন প্রার্থী হয়েছে, তাদেরকেও স্বতন্ত্র প্যানেলে ইলেকশন করার গুঞ্জন শোনা যাচ্ছে। এবং উনি আরেকটা কথা বলছেন যে উনি লেজুর ভিত্তিক রাজনীতি বা দলীয় রাজনীতি যেটাই বলেন ওটার জন্য উনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বা স্বতন্ত্র একজন ক্যান্ডিডেট হিসেবে উনি আগে থেকেই এই বিশ্ববিদ্যালয়ের রাজনীতির ক্ষেত্রে উনি বিরূপ মন্তব্য করে আসছেন বা রাজনীতি বন্ধ করতে চেয়েছেন। কিন্তু যখনই ছাত্রদলের হিসাব বাদ দেন অন্যান্যরা রাজনীতি করছে, তখন তাদের ভূমিকাটা কোথায়? তারা কেন তারা সেই গুপ্ত কোনো সংগঠনের বা ছাত্রলীগ হতে পারে? আসলে আমরা যারা প্রথমত হামিদুল্লাহ সালমানের কথার সাথে আমি দ্বিমত পোষণ করছি। কথায় কথায় যে সকলকে যে গুপ্ত রাজনীতির বিষয়টি যে টেনে আনছে, এটা আসলে কি খুবই খারাপ শুনতে শোনাচ্ছে। আমরা তো এখানে অপ্রকাশ্য কোনো কিছু করছি না। আমরা এই যে আমি আগেও বলেছি যে ক্যাম্পাসে দীর্ঘদিন যাবত যারা ক্যাম্পাসের স্বার্থ নিয়ে কাজ করছেন, শিক্ষার্থীদের চাওয়া পাকে গুরুত্ব দিয়ে যারা বিভিন্ন উন্নয়নমূলক কাজের সাথে জড়িত ছিলেন, তাদের নিয়ে কিন্তু আমরা একটা প্যানেল স্বতন্ত্রভাবে যারা নির্বাচন করতে চায়, আমি সকলকে একসাথে করে যদি হয় একটা স্বতন্ত্র জোট করার চেষ্টা করছি। এবং আমরা তো সেটা আনুষ্ঠানিকভাবে সেই প্যানেলটি ঘোষণা করব। তো সেখানে দেখা যাবে যে কে কোন সংগঠনে ছিল বা অতীতে কোনো নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাথে জড়িত ছিল কিনা বা কোনো গুপ্ত সংগঠনের সাথে জড়িত আছে কিনা, কোনো ছাত্র দলের সাথে জড়িত ছিল কিনা। আমি চাই যারা একদম ক্লিন ইমেজ, যারা ক্যাম্পাসে কোনো রকম যে অপরাধের সাথে জড়িত ছিল না, অতীতে তাদের নিয়ে যাকে কোনো বিতর্কিত কর্মকাণ্ড নেই এবং যারা সবসময় শিক্ষার্থীদের চাওয়া পাকে গুরুত্ব দিয়ে কাজ করতে ভালোবাসেন, এমন মানুষজনকে নিয়েই যে আমরা একটি প্যানেল ঘোষণা করার চিন্তা ভাবনা করতেছি। যে আমি কিন্তু যে একটু আচ্ছা মাজহারুল ইসলাম, আপনাকে জানতে চাই এই যে ছাত্র দলের যিনি রয়েছেন সালমান, তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে বাক্সাসে শিবির রয়েছে কিংবা স্বতন্ত্রতা রয়েছে, আর আপনার কথা বললো মানে এই আশঙ্কাটা কেন করছে শিবিরকে নিয়ে? দেখুন, আজকে আসলে আমরা জাকসু কেন্দ্রিক আসলে আলোচনা করার জন্য এসেছি, বাট আলোচনাটা আসলে যে পর্যায়ে এসেছে আমার মনে হয় না সাধারণ শিক্ষার্থীরা আসলে যারা বা অডিয়েন্স তারা আসলে এটাকে খুব ভালোভাবে নিচ্ছে। আসলে আমরা নতুন গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আসলে আমরা একটা সুস্থ সংস্কৃতি চর্চার, সুস্থ রাজনৈতিক চর্চা করতে চেয়েছিলাম, কিন্তু সেখানে আসলে আবার পুরনো সেই ফ্রেমিং এর ইতিহাস টেনে আসা কিন্তু শিক্ষার্থীদের জন্য আসলে ডিসঅ্যাপয়েন্টিং। সে জায়গা থেকে যদি গুপ্তের প্রশ্ন যেহেতু ওনারা
তুলেছেনি, সেই জায়গা থেকে আমি একটি সংবাদ মাধ্যম থেকে তুলে আনবো। জাবি ছাত্র দলের সর্বশেষ যে কমিটি দেওয়া হয়েছে, হল কমিটি এবং বর্ধিত কমিটি, সেই কমিটিতে ছাত্রলীগ পাওয়া গেছে 23 জন, মাদক সেবনে অভিযুক্ত 6 জন, ভ্রূণ হত্যার দায়ে 1 জন, ছিনতাইকারী 3 জন, র্যাগিংয়ে অভিযুক্ত 3 জন এবং হত্যা মামলার আসামি রয়েছেন 3 জন। এই যে 23 জন ছাত্রলীগ সরাসরি ওনাদের পদায়ন হলো এবং ঢাবিতে 70 জন, তাহলে আসলে গুপ্ত কারা? এবং একই সাথে ওনারা যারা 5 আগস্টের আগে 10-12 জন আসলে মিছিলে ব্যানার ধরতেন, এখন 300-400, তাহলে বাকিটা সবাইকে গুপ্ত। আমি আসলে ওই কনটেক্সটে আমি আসলে কোনোভাবে যেতে চাচ্ছি না। আমি মনে করি শিক্ষার্থীরা আসলে এমন রাজনীতি চায় না। শিক্ষার্থীরা আসলে ডেভেলপমেন্ট এবং গঠনমূলক রাজনীতি চায়, যেটা আসলে আমরা আমাদের প্রকাশ্য কার্যক্রম শুরু করার পর থেকে করে আসতে যাচ্ছি এবং সামনে করে যাবো বলে আমরা একটু যেতে চাই। আরিফুজ্জামান উজ্জ্বল, এই যে পরিস্থিতি দাঁড়িয়েছে, এখান থেকে কি আপনারা মনে করেন বের হতে পারবে না এই নির্বাচনে ভোটের মাধ্যমে, এই যে একে অন্যকে দোষারোপের রাজনীতি চলছে? আমরা আসলে নির্বাচনে এসেছি। আপনারা জানেন যে গণ-অভ্যুত্থানের পর থেকেই যখনই আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ব্যানার ছিলাম, এরপর বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, আমরা কিন্তু সবসময় চেষ্টা করেছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে দাবি দেওয়া সেইগুলোকে প্রাধান্য দিয়ে কাজ করার। আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে অটোমেশন চালুর ব্যাপারে আমরা আন্দোলন করেছি, ইতিমধ্যে তার ফলাফল শিক্ষার্থীরা পাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক সংস্কারের জন্য আন্দোলন করেছি। আমরা বিশ্ববিদ্যালয়ে যে বিতর্কিত যে শিক্ষক নিয়োগ নীতিমালা ছিল সেটার বিরুদ্ধে কথা বলেছি এবং ইতিমধ্যে একটা কমিটি গঠন হয়েছে, সেটার বিষয়ে একটা পরিবর্তন আসতে হচ্ছে। এই জায়গা থেকে আমরা দীর্ঘদিন ধরে যেহেতু শিক্ষার্থীদের স্বার্থকে গুরুত্ব দিয়ে কাজ করছি, আমরা মনে করছি যে শিক্ষার্থীরা আসলে আমাদের উপরেই রায় দিবে। শিক্ষার্থীরা যদি আমাদের উপর রায় দেয়, একদম আমরা যে সালমান শেষবারের মতো যেতে চাই, আপনারা যদি নির্বাচিত হন কি করবেন? 5টি পয়েন্ট শুধু বলে যাবেন। দেখেন, আমরা দীর্ঘদিন ধরে অনেক ধরনের সামাজিক কাজ করি। এখন আমরা সামনে যেটা করব, আমরা শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় শিক্ষার্থীদের জন্য আমরা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্সের বাধ্যতামূলক বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভর্তুকি দিয়ে হেলথ ইন্স্যুরেন্স চালু করব। আমরা র্যাগিং, ট্যাগিং, বুলিং এবং গেস্টরুম গণরুম কালচারের বিরুদ্ধে সংগ্রাম করব। এবং আপনি দেখেন, একটা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর মতো একটি সাংস্কৃতিক রাজধানীতে এই বিশ্ববিদ্যালয়ে এখন চরম আকারে একটি সংকট দেখা গিয়েছে, সেটা হচ্ছে মোরাল পুলিশিং। বিভিন্ন একটি নির্দিষ্ট গোষ্ঠীর ব্যক্তিরা এখানে মোরাল পুলিশিং এর নামে দেখেন, আমরা নারী প্রার্থীদের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। আপনি আমাদের অবশ্যই নারী প্রার্থী আছে এবং উল্লেখযোগ্য একটি ব্যাপার হচ্ছে জাকসুর যে গঠনতন্ত্র ছিল সেখানে নারীদের জন্য এজিএস পদে কোনো সংরক্ষিত আসন ছিল না। শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সংবিধান মানে গঠনতন্ত্র সংশোধনী প্রস্তাবনার ভিত্তিতেই সেই নারী পদটি ইনক্লুড হয়েছে। এটা ছাত্র দলের একটি প্রাথমিক সফলতা নারীদের জন্য। আমরা নারীদের জন্য এই বিশ্ববিদ্যালয়ে কাজ করে যাচ্ছি এবং নারীদের বিরুদ্ধে যে ট্যাগিং এবং সাইবার বুলিং করা হচ্ছে এবং নারীদেরকে মোরাল পুলিশিং এর মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হেনস্থা করা হচ্ছে, আমরা এর প্রতিবাদ জানিয়েছি, অন্য কেউ এর প্রতিবাদ জানাচ্ছে। মাঝার, আপনি একদম শেষ আপনারা যেতে চাই, ছাত্র শিবির যদি নির্বাচিত হতে পারে কি করবে জাহাঙ্গীরনগরের জন্য? সবার প্রথমে যেটি করবে সেটি হলো এই ক্যাম্পাসে আসলে পলিটিক্যাল যে এনভায়রনমেন্ট, পলিটিক্স আসলে সবকিছু ডিফাইন করে, সবকিছু সিলেক্ট করে, সেই জায়গা থেকে আমরা আসলে একাডেমিক পরিবেশ নিশ্চিত করতে চাই। আমরা আসলে নির্বাচিত হলে আমরা কেউ যেন বলতে না পারে যে আমরা আসলে একটা দলকে আসলে ক্ষমতায় এনেছি, তারা তাদের দলের এজেন্ডা বাস্তবায়ন করছে, বরঞ্চ আমরা আসলে শিক্ষার্থীদের ভয়েসকে আমাদের মাধ্যমে তুলে আনতে চাই। সেক্ষেত্রে আমরা আমাদের দলীয় এজেন্ডাকে প্রাধান্য দিতে চাই না। দ্বিতীয়ত আসলে এই জায়গায় আসলে খুবই সিগনিফিকেন্ট জায়গা হলো নারীদের একটা উল্লেখযোগ্য উপস্থিতি। সেই জায়গায় আমরা আসলে নারীদের এম্পাওয়ারমেন্ট আমরা আমাদের কর্মকাণ্ডের মাধ্যমেও দেখেছি, আমাদের কর্মসূচির মাধ্যমে দেখেছি এবং সামনের দিনগুলোতে নারীদের ব্যক্তি স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে তাদের এম্পাওয়ার করার জন্য যত উপকার কার্যক্রম নেওয়া দরকার সেটা করতে পারে। এবং সর্বশেষ স্বায়ত্তশাসন আসলে এটা শুধুমাত্র আসলে নামমাত্র স্বায়ত্তশাসন রয়েছে, যেখানে আসলে শিক্ষক কর্মকর্তারা বেশি সুযোগ পায়, সেটাকে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য যেভাবে আসলে করে রাখা যায় একদম আপনাকে ধন্যবাদ। সর্বশেষ 10 সেকেন্ডে জানতে চাইবো যে এই যে সংকট একে অন্যের প্রতি ছাত্র সংগঠনগুলোর, এগুলো সমাধান হবে কিনা জাকসুর মাধ্যম দিয়ে? অবশ্যই আমরা মনে করি জাকসু নির্বাচনের মাধ্যমে এই যে বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে একটা সংকট মোকাবেলা হওয়া সম্ভব। কারণ জাহাঙ্গীরনগর বর্তমানে যে রাজনৈতিক বাস্তবতা বলি, সেখানে একক কোনো দলীয় ছাত্র সংগঠন কিন্তু একক আধিপত্য বিস্তার করতে পারেনি। তো আমরা আশা করি একক জিতবে, একক জিতার সম্ভাবনা নাই এখন পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক পরিবেশ যেটা চলছে। তো বিভিন্ন দল থেকে যখন এরকম প্রতিনিধি নির্বাচিত হবে এবং স্বতন্ত্র থেকে যারা নির্বাচিত হবে, তারা আশা করি সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আগামী জাহাঙ্গীরনগর বিনির্মাণের জন্য সকলে একসাথে কাজ করবেন। আমি আপনার সঙ্গে একমত। আমি সে প্রত্যাশাই করবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠন নির্বাচনের মধ্য দিয়ে সবগুলো ছাত্র সংগঠন যারা বাংলাদেশপন্থী ছাত্র রাজনীতি করে তারা মিলেমিশে জাহাঙ্গীরনগরকে
একটি শিক্ষাবান্ধব বিশ্ববিদ্যালয়ে পরিণত করবে সে প্রত্যাশা আমরা করছি। আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম জাকসু নির্বাচন নিয়ে। আমাদের এখানে ছিলেন চারটি প্রধান যে প্যানেল রয়েছে স্বতন্ত্র সহ তার মূল চারজন প্রার্থী, তারা কিন্তু সকলে একটি বিষয়ে এসে একমত হয়েছেন। তর্ক বিতর্ক নানান দ্বিমত থাকলেও যে তারা সকলেই আগামীতে নির্বাচিত হয়ে জাকসুর জন্য কাজ করতে চান, সে প্রত্যাশা আজকে আমরা শেষ করছি। শুভরাত্রি।